সেনাবাহিনী কি তাহলে হুঙ্কার দিয়ে সেনা আইন ইত্যাদি এদিকে এগোচ্ছে না? কালকের মেজর উনি সেনা প্রধান সম্পর্কে এত সমালোচনা করছেন, আমি নিজেও খুব লজ্জাবোধ করছিলাম যে ওই পদে আমরা তো ওই বড় বড় জায়গায় ওখানে পাশাপাশি থেকে কিছু কাজকাম করে আসছি। হুম। ওই পদ থেকে কতটুকু উনি সহ্য করছেন, সংযমের সাথে সামনে এগোচ্ছেন। ওনার তো ঘুম হয় না, উনি তাহাজ্জুদের পরে সকাল 8টায় ওঠেন, হুম। নামাজ পড়ে থাকতে হয়, আর বলে আল্লাহ এই পৃথিবীর কি জ্বালাতনের মধ্যে, কি জাহান্নামের মধ্যে আমারে ফেলেছো। আমি সেনা প্রধানের উদ্দেশ্যে বলবো যে মাননীয় সেনাপ্রধান, আপনি যেভাবে অতি সুশীলতার শাসন চালাতে চেয়েছেন প্রথম থেকে, আমি এটা সবসময় সমালোচনা করেছি। ডক্টর ইউনূস স্যার উনি প্রফেসর, গবেষক, উনি বিনয়ী থাকবেন, উনি দয়ালু থাকবেন, কিন্তু সেনা সদস্যের এই বিনয়ী দয়ালু হলে তো দেশ ঠিক হবে না। আবার বিএনপির কথা একটু এখানে টেনে আনতে হবে যে এই যে আমার পাটোয়ারি সাহেব যে কথাটা বলে গেলেন যে আহ, নতুন যে সংগঠনটা হয়েছে তারা মাঠে মারা যাবে, তারা মাঠে মারা যাবে নাকি জনগণ তাদের পক্ষে যাবে, সেটা হয়তো সময় বলে দিবে। তবে হুম। আমাদের অভিজ্ঞতা থেকে এই মনে করি, ডক্টর বদরুদ্দোজা তিনি দল করেছিলেন, উনি উদাহরণ দিয়েছে, ডক্টর কামাল ছিলেন, এরকম অনেকে আছে। শেষ পর্যন্ত কুরাইশি অনেক টাকা পয়সা উড়িয়েছিল, তা কোনোভাবেই মঈনুল আহমেদ আহ, পেরে ওঠে নাই। তা সেটা হচ্ছে একটা দিক। আর একটা দিক যে বলছেন যে সেনাবাহিনী কি তাহলে ওই হুঙ্কার দিয়ে সেনা আইন ইত্যাদি এদিকে এগোচ্ছে না? এখানে একটা বিশ্লেষণ দরকার আছে। হুম। একটু আমি আপনাদের নজর নিয়ে যাব সশস্ত্র বাহিনী দিবসে, যেদিন বারবার নির্বাচিত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেনা কুঞ্জে অসুস্থ অবস্থায় গিয়েছিল। সেদিন সেনা অফিসারদের ঢল দেখেছেন, তাদের পরিবারের ঢল দিয়েছে দেখেছেন, হুম। কিভাবে সিনিয়র জেনারেল থেকে শুরু করে জুনিয়র মেজর পর্যন্ত ছুটে গেছেন ম্যাডামকে এক নজর দেখার জন্য। কেন? এই সেনাবাহিনীর গোড়া পত্তনের যে বড় ভূমিকা, সেনাবাহিনীর যে কোমর খাড়া করে দিয়েছে, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা সেনাবাহিনীর প্রতিটি সদস্য জানে। সুতরাং সেনাবাহিনীতে বিএনপির মতো এত বড় একটা দল, যেখানে বেগম খালেদা জিয়া ম্যাডাম এখনো বেঁচে আছেন, তারেক রহমানের মতো রাজনীতিবিদ সামনে আসছেন, সেখানে কেউ অন্যরকম চিন্তা করবে, এটা আমি জি। মনে করি যে এটা অযৌক্তিক, অমূলক। আমি জি। সবসময় কথা বলি, এই সরকার পতনের কয়েকদিন আগে ধীরেন্দ্রনাথ শম্ভু চ্যানেল আইতে একটা টক শোতে আমি বলেছিলাম যে দাদা, লঞ্চে বেলাবেন নাকি প্লেনে বেলাবেন? তো উনি প্রশ্ন করছিল কেন কেন, আমি বলেছিলাম জনগণ খোঁজা শুরু করলে বুঝতে পারবেন কেন। সেটা কিন্তু ঘটতে মাস দেড়েক দুইয়ের মাথায় ঘটে গিয়েছে। আমি বলবো আলোচনা সমালোচনা থাকুক রাজনীতিবিদদের মধ্যে, দিন শেষে আমরা সকলেই এই দেশের নাগরিক, দেশটা আমাদের। আসুন, আর একটা গুরুত্বপূর্ণ কথা পাটোয়ারি সাহেব বলেছেন, অর্থনৈতিক দিকটা ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ এই বর্তমান পরিস্থিতিতে এই রাষ্ট্র পরিচালনা হাত দেওয়া এটা সাংঘাতিক একটা ঝুঁকির কাজ। আমাদের দেশে দুটা সাহায্য আসে, সবকিছুই কিন্তু ডক্টর ইউনূসের দিকে তাকিয়ে তারা সাহায্য করে। আমাদেরকে জানে যে আমরা একটা দুর্নীতিগ্রস্ত দেশ। প্রজেক্টের টাকা দিলে প্রজেক্টের টাকা ওই রেহানার অ্যাকাউন্টে, ওই জয়ের অ্যাকাউন্টে। আমাদের সালমানে ভ্রমণ তো বলেছে যে এদের টাকা নেশা হয়ে গেছিল, এরা টাকা ছাড়া কিছু বুঝতো না। বিদেশিরাও বুঝে গেছে। এখন শুধুমাত্র ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস, উনাকে দেখে তারা সাহায্য করে। জি। আমাদের উচিত উনাকে সময় দিয়ে উনার মতো করে, উনি বেলাইনের ট্রেনটাকে লাইনের পরে দিলে বাকিরা রাজনীতিবিদরা এসে চালাক। উনি তো বারবার বলছেন যে রাজনীতি আমার কাজ না, আমি অভিজ্ঞ নয় লাইনে। হুম। রাজনীতিবিদরা এসে বুঝে নিক, আমাকে বিদায় দিক, আমি চলে যাব। সুতরাং এখন আমরা এই ট্রল করা, অযাচিত জি। করা,
এবং যত বড় মুখ না, আমি তো দেখছি এমনকি আমার সেনাবাহিনীর কালকের মেজর উনি সেনা প্রধান সম্পর্কে এত সমালোচনা করছেন, আমি নিজেও খুব লজ্জাবোধ করছিলাম যে ওই পদে আমরা তো ওই বড় বড় জায়গায় ওখানে পাশাপাশি থেকে কিছু কাজকাম করে আসছি, ওই পদ থেকে কতটুকু উনি সহ্য করছেন, সংযমের সাথে সামনে এগোচ্ছেন। ওনার তো ঘুম হয় না, উনি তাহাজ্জুদের পরে সকাল 8টায় ওঠেন, নামাজ থাকতে হয়, আর বলে আল্লাহ এই পৃথিবীর কি জ্বালাতনের মধ্যে, কি জাহান্নামের মধ্যে আমারে ফেলেছো, শ্যাম রাখি না কুল রাখি, আমি ইজ্জত নিয়ে এখান থেকে বেরিয়ে যাব কিভাবে। আমি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলবো যে মাননীয় সেনাপ্রধান, আপনি যেভাবে অতি সুশীলতার শাসন চালাতে চেয়েছেন প্রথম থেকে, আমি এটা সবসময় সমালোচনা করেছি। ডক্টর ইউনূস স্যার উনি প্রফেসর, গবেষক, উনি বিনয়ী থাকবেন, উনি দয়ালু থাকবেন, কিন্তু সেনা সদস্যের এই বিনয়ী দয়ালু হলে তো দেশ ঠিক হবে না। এখানে পদে পদে সব ক্রিমিনাল লোক বের হতে পারছে না। একটু স্মরণ করাই দিই, দৃঢ়তা থাকতে হবে। ম্যাডাম বেগম খালেদা জিয়া 2001 সালে ক্লিন হার্ট অপারেশন অভিযান পরিচালনা করেছিলেন। সেই অভিযান উনি ওনার ক্যাবিনেটের পাশ কাটিয়ে সেনা প্রধান তলব করে, শুধু উনি আর সেনাপ্রধান ওনাকে বললেন আপনি অপারেশন শুরু করেন। সেনাপ্রধান আমাদের দরবারে বলেছিলেন, সেনাপ্রধান ওনাকে বললেন যে আমি আপনার সমর্থন চাই। উনি বলে দিয়েছিলেন যে কোনো মন্ত্রী তো দূরের কথা, কারোর কোনো টেলিফোন ধরবেন না, শুধু ক্রিমিনাল ধরেন। আর সেই ক্লিন হার্ট অপারেশনে আপনি তথ্য নেন, ডেটা নেন, সবচাইতে বেশি বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিএনপি সব হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল। এই হার্ট অ্যাটাকের কথাটা আমি একটু ব্যাখ্যা করি। আমি তখন সাভারে ওসিরে জিজ্ঞেস করলাম, পুরানো ওসি সাহেব হার্ট অ্যাটাকে মারা যায় আসলে ব্যাপারটা কি? বলে স্যার ব্যাপার সহজ, আমরা পুলিশ ধরলে ওরা মনে করে যে কোনো জায়গা থেকে একটা তদবির আসবে, আমার রাজনীতিবিদ বা আত্মীয় স্বজন এসে বা আমাদের সাথে ম্যানেজ করে ছাড়া নিয়ে যাবে। কিন্তু সেনাবাহিনী ধরলে সে জানে এখানে তদবির টদবির নাই, ওই ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। সুতরাং আমি বর্তমান দেশের যে অবস্থা, প্রতিটি মানুষ চায় আর্মির রোলে চলে যাক, শক্ত হোক, দুষ্কৃতিকারীদের দমন করতে হবে, আর ভালো মানুষদের নিরাপত্তা দিতে হবে। আর উনার যে বক্তব্য সারমর্ম আমি বলবো, এই যত আলোচনা হচ্ছে, এই এক প্রশ্নকর্তা উনি বললেন যে উনার পক্ষ থেকে যদি একটা বিবৃতি আসতো, আপনারা যেভাবে ভাবছেন বিষয়টা আমি ওটা মিন করি নাই। আমিও তাই মনে করি, হয়তো মাননীয় সেনাপ্রধান সব দেখে যদি মনে করেন যে হ্যাঁ আমি তাহলে তাহলে হয়, তাহলে আমার কাছে মনে হয় সবকিছু সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, একদম একদম টু দ্য পয়েন্টে আপনি শেষ কথাটা বললেন। আপনাকে অনেক ধন্যবাদ।